তোমার রিজনিং আমি খুব প্রশংসা করছি, and you have got a perfect logical brain. I quite appreciate. ঠিক সেই মুহূর্তে যদি কেউ বলে তোমাকে সমস্ত ঋণের ভার থেকে মুক্তি দেওয়া হবে, পরিবর্তে সামান্য কিছু মূল্য তোমাকে দিতে হবে, মানে তোমার প্রিয় তোমার স্ত্রীকে মাত্র কয়েকদিনের জন্য তার ঘরে তুলে দিয়ে আসতে হবে, তুমি রাজি হতে? তুমি কিন্তু বাজিতে হেরে গেছো বাপি। আমি বলিনি প্রবীর ঠিকই আসবে? জানো প্রবীর, এসে থেকে রোজই ভয় দেখানো হচ্ছে কালই কলকাতা ফিরে যাব। খুব হয়েছে, এখন ঝগড়া থাক। তুমি যাও প্রবীরের জন্য চালের জলের ব্যবস্থা করো। প্রবীর, তোমরা ততক্ষণ রোদ্দুরে বসো, আমি তোমার চা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। তুমি আর একটু চা খাবে? না, বসো। তা আসবার আগে একটা খবর দিয়ে এলে পারতে। আসবার তো কিছুই ঠিক ছিল না, হঠাৎ মনে হলো একটা রহস্য যা আমি কিছুতেই ভেদ করতে পারছি না, আপনি হয়তো সহজেই সেটা সমাধান করতে পারবেন, তাই চলে এলাম। কি রহস্য বলো তো? ওই ধনঞ্জয় সাহার খুনের ব্যাপারে। Again that ধনঞ্জয় সাহা। লোকটাকে বলতে পারছো না মনে হচ্ছে? আগে হ্যাঁ, তাই তো আপনার সাহায্যের জন্য ছুটে এসেছি। তোমরা সাজা, আমরা আসছি। বলো তোমার কি রহস্য সমাধানটা? আমি ধরে নিচ্ছি রাখাল দাসী খুনটা করেছিল। ঘরে তখন তার চরম দুর্দিন, একটি মাত্র ছেলে মরণাপন্ন, হাতে একটা পয়সাও নেই, ধার দেবার মতো লোকও নেই সন্ধান। এমনই এক দিশার অবস্থায় রাখাল দাস গেল মহাজন ধনঞ্জয় সাহার কাছে চুরি বাঁধা দিয়ে কটা টাকা জোগাড় করতে। গদিতে ধনঞ্জয় একা, সামনে সিন্দুক খোলা, ভেতরে রাশি রাশি টাকা। সুবর্ণ সুযোগ। মরিয়া রাখাল হঠাৎ চরম পথটাই বেছে নিল। লাঠির একটি বা দুটি মোক্ষম খা, সব শেষ। আমার কিন্তু সবটুকুই অনুমান। আচ্ছা মিস্টার রয়, আপনার কি মনে হয় আমার খুব ভুল হচ্ছে? বলে যাও। হয়তো বাকি ঘটনাটুকু রাখাল দাসের অনুকূলে এলো, যদি না ঠিক ওই সময় নিয়তির দূতের মতো একজন ইন্স্যুরেন্স এজেন্ট গিয়ে হাজির হতেন একটা পলিসি ফর্মে সই করে নিতে। সমস্ত ঘটনার চাক্ষুষ সাক্ষী একমাত্র তিনি যা দেখেছেন রাখাল দাসকে দোষী সাব্যস্ত করতে আইনের চোখে তাই যথেষ্ট বিবেচিত হয়েছে। তবু একটি প্রশ্ন থেকে যাচ্ছে, সুদখোর মহাজন ধনঞ্জয় সাহা হঠাৎ লাইফ ইন্স্যুরেন্স পলিসি করবার জন্য ব্যস্ত হয়ে পড়লেন কেন? ময়রা কি কখনো সন্দেশ খায় না? খায়, নিশ্চয়ই খায়, কিন্তু দোকানে যখন খদ্দেরের ভিড় থাকে তখন নিশ্চয়ই থালা থেকে ভাগ তুলে খেতে শুরু করে না? ধনঞ্জয় সাহার ব্যবসা এমন কিছু পড়তিদশা আসেনি যার জন্য তার মতন একা একজন মানুষের অনিশ্চিত ভবিষ্যতে ভাবনা ভেবে একটা পলিসি ফর্মে সই করবার জন্য একটা বেয়ারা দিনে বেখাপ্পার সময় কাউকে আসতে বলতো না। বেয়ারা দিন কেন বলছো? দিনটা ছিল 1 বৈশাখ। কোনো ব্যবসায়ী, কোনো মহাজন সেদিন গদি থেকে টাকা তুলে ব্যয় করতে রাজি হবে না। আমি
মেনে নিলাম তোমার যুক্তি প্রবীর, কিন্তু তবু আমার মনে হয় এর কোনো প্রমাণ নয়। আমার দ্বিতীয় সমস্যা সময় নিয়ে। ঠিক রাত 8:25 রাখাল দাস আপ লালগোলা প্যাসেঞ্জার ধরে লালগোলা গেল। সেখানে পোস্টাল ব্যাগেজ বুঝে নিয়ে ডাউন প্যাসেঞ্জারে রওনা হলো কলকাতার পথে। আগাগোড়ায় সঙ্গী ছিলেন শিয়ালদার মেইল সটার সুধীর দত্ত। অথচ আপনার সাক্ষ্য অনুযায়ী খুনের সময় পাশেই থানায় রাত 8টার ঘন্টা বাজছে। ভেবে নেওয়া যাক রাখাল খুনের পর 2 মাইল হেঁটে বা দৌড়ে বাড়ি ফিরে এসছে। চুরি করা টাকা পয়সা করে লুকিয়ে রাখবার একটা বন্দোবস্ত নিশ্চয়ই করেছে। জামা কাপড়ে রক্তের ছিটেফোঁটা লেগে থাকলে তা ধুয়ে মুছে পরিষ্কার করেছে এবং বাড়ি থেকে 1 মাইল দূরে স্টেশনে এসে ট্রেন ধরেছে। মাত্র 25 মিনিট সময় এতগুলো কাজ কি কারো পক্ষে করা সম্ভব? আপনি বলুন না। আর তা যদি না হয় তবে বিকল্প একটি ঘটনাই ঘটা সম্ভব। কি? খুনটা রাত 8টার সময় হয়নি। কিন্তু প্রবীর, থানায় সেদিন ঘন্টা বাজছিল, আমি নিজে কানে শুনেছি। থানায় ঘন্টা বাজছিল ঠিকই, কিন্তু সেটা রাত 8টার নয়, 7টার। প্রমাণ? প্রমাণ 8টার সময় পুলিশ লাইন্সে বিউগল বাজে, সেটা তখন বাজেনি। তাতে কি এইটা প্রমাণ হয় যে রাখাল দাস খুনটা করেনি? তাতে করে শুধু এইটুকুনি প্রমাণ হয় যে কেউ একজন ইচ্ছে করে খুনের সময়টা 1 ঘন্টা পিছিয়ে দিয়েছে এবং বিশেষ উদ্দেশ্য নিয়ে। তোমার কি আর কোনো সমস্যা আছে প্রবীর? আছে। মনে আছে আপনার একদিন জিজ্ঞাসা করেছিলাম রাখাল দাসকে সিঁড়িতে ঠিক কি অবস্থায় আপনি দেখেছিলেন? নেমে আসতে না নেমে যেতে? তার জবাবে তোমাকে আমি আজও বলছি যে ওই দুটো কথার পার্থক্য আমার কাছে যথেষ্ট স্পষ্ট না। সাক্ষী যদি আসামিকে নেমে আসতে দেখে থাকেন তাহলে তখন তিনি ছিলেন সিঁড়ির নিচে, অর্থাৎ বাড়ির বাইরের দিকে। আর যদি নেমে যেতে দেখে থাকেন তাহলে 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 আসামির আসার আগে থেকেই সাক্ষী ধনঞ্জয় সাহার বাড়ির কোথাও ছিলেন। মিস্টার রয়, আমার যুক্তিগুলো কি আগাগোড়াই ভুল পথে চলেছে? না, বলে যাও। আদালতে আপনি বলেছিলেন অ্যাপয়েন্টমেন্ট মতো আপনি গিয়েছিলেন একটা পলিসি ফর্মে সই করে আনতে। তার মানে ধনঞ্জয় জানতো আপনি আসবেন, অথচ 7 তাড়াতাড়ি ধনঞ্জয় আপনাকে চিঠি লিখে বসলো এবং এমনই জরুরি চিঠি যে একটা ছোকরা চাকরকে পাঠালো স্টেশনে লেট ফি দিয়ে হলেও চিঠিটা পোস্ট করে দিতে। এর থেকে কি প্রমাণ হতে পারে? তুমি বলো। ধনঞ্জয়ের বাড়িতে আপনার আসার কথা ছিল ঠিকই, কিন্তু একটা পলিসি ফর্মে সই করিয়ে নেবার মতো তুচ্ছ কাজে নয়। প্রবীর, ইলা সীমা আমাদের জন্য অপেক্ষা করে আছে। প্লিজ গিয়ে ওদের বলো যে আমার এক বন্ধু এখানেই থাকেন কাছেই, আমি ওকে সঙ্গে করে নিয়ে এক্ষুনি আসছি। চলুন না, আমরা দুজনে গিয়ে না 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 প্লিজ, ওরা খাবার সাজিয়ে বসে আছে। এই চিঠিটা তুমি ইলাকে দিয়ে দিও, হ্যাঁ প্লিজ। আর শোনো, তোমার রিজনিং আমি খুব প্রশংসা করছি, and you have got a perfect logical brain. I quite appreciate. কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দাও তো। ধরো তোমার এই বয়স, ঘরে তোমার স্ত্রী আছেন যাকে তুমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসো, একটি ছোট মেয়েও আছে যার জন্য তুমি সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তুলতে চাও।
অথচ ব্যবহারিক জীবনে তুমি ব্যর্থ, সংসারের সংগ্রামে তুমি হেরে যাচ্ছ, অভাবের তাড়নায় তুমি ক্ষিপ্ত, ঋণের দায়ে জর্জরিত। ঠিক সেই মুহূর্তে যদি কেউ বলে তোমাকে সমস্ত ঋণের ভার থেকে মুক্তি দেওয়া হবে, পরিবর্তে সামান্য কিছু মূল্য তোমাকে দিতে হবে, মানে তোমার প্রিয় তোমার স্ত্রীকে মাত্র কয়েকদিনের জন্য তার ঘরে তুলে দিয়ে আসতে হবে, তুমি রাজি হতে? অসম্ভব। অসম্ভব না? আমিও তাই ভেবেছিলাম, আর ভেবেছিলাম বলেই উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।